সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসের আমরা একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর যে ক্লাসটা করব তাহলে একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে আমরা একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, ব্যবসায়ের ক্রমবিকাশ বর্ণনা করো। গত সপ্তাহে তোমাদেরকে আমি ব্যবসা কাকে বলে গত ক্লাসে এ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝেছ এবং বাড়িতে আরও ভালোভাবে সেটা দেখে নিয়েছ। আমরা আজকে তাহলে ব্যবসায়ের ক্রমবিকাশ বর্ণনা করো এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে ব্যবসায়ের যে ক্রমবিকাশ বা ব্যবসার যে আজকে এই অবস্থা, আমরা আজকে যে আধুনিক ব্যবসা বাণিজ্য দেখতে পাচ্ছি, ব্যবসা কিন্তু আজকের যে পজিশনে আসছে সেটা কিন্তু একদিনে আসেনি বা হঠাৎ করে কিন্তু এই পজিশন হয়নি। একটা সময় ব্যবসা সম্পর্কে কোনো ধারণাই মানুষের কাছে ছিল না, কিন্তু মানুষের কাছে ব্যবসা সম্পর্কেও আস্তে আস্তে আগ্রহ বাড়তে লাগলো। মানুষের যখন অভাব এবং চাহিদার প্রয়োজন হলো, তখন থেকে আস্তে আস্তে মানুষের কাছে ব্যবসারও প্রয়োজনীয়তা বেড়ে গেল। আর এইভাবে ক্রমে ক্রমে আজকের ব্যবসার এই অবস্থান লাভ করেছে। তো ব্যবসার ক্রমবিকাশকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি। আর এই তিনটা ভাগের মধ্যে আছে যেমন ব্যবসায়ের ক্রমবিকাশ, প্রথমে যেই ভাগটা আসবে সেটা হলো প্রাচীন যুগ। শুরু থেকে ব্যবসা কেমন ছিল। প্রাচীন যুগে আসলে কোনো ব্যবসা ছিল না। প্রাচীন যুগটা ছিল, প্রথমে ছিল পশু পাখি শিকার, মাছ আহরণ, পশুপালন ও কৃষিকাজ। প্রথম অবস্থা কি, আসলে মানুষ কিন্তু প্রথমেই তারা পশু পাখি শিকার করে কিন্তু তাদের জীবন ধারণ করত। তারা পশু পাখি শিকার করে তাদের খাওয়ার অভাব মেটাত, তারপর চাষাবাদ করে বা বিভিন্ন ফসল ফলিয়ে তারা কিন্তু তাদের অভাব মেটাত। তাদের যে খাদ্যের যে অভাব ছিল সেটা তারা মেটাতে পারত। কিন্তু এইভাবে দেখা যাচ্ছে যে তাদের অভাবটা সম্পূর্ণভাবে তারা মেটাতে পারছে না। তখন আরও নতুন নতুন তাদের অভাব সৃষ্টি হচ্ছে। এরপরে আসলো কি, হস্তশিল্পজাত পণ্য তৈরি। এরপর তাদের শিকার ভালো করার জন্য বা চাষাবাদ ভালো করার জন্য, ঠিকভাবে চাষাবাদ করার জন্য, ঠিকভাবে শিকার করার জন্য তারা কিন্তু বিভিন্ন রকম হস্তশিল্প বা হস্তচালিত পণ্য তারা নিজেরা তৈরি করতে শুরু করলো। যেমন পশু শিকার করার জন্য কিন্তু পাথরের বল্লম, বর্ষা, বিভিন্ন পাথরের অস্ত্র তারা তৈরি করলো। চাষাবাদের জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করলো, শাবল, খন্তা, এগুলো কিন্তু প্রথমে পাথর ভেঙে ভেঙে আস্তে আস্তে এগুলো তৈরি করলো। এগুলো দিয়ে তারা পশু শিকার করতো এসব অস্ত্র দিয়ে। তারপর তারা কী করলো, তারা একসময় কিন্তু গুহায় বাস করতো বা গাছের উপরে বাস করতো, বা তারা চিন্তা করলো যে এখানে আমাদের একটা থাকার একটা নিরাপদ স্থান দরকার, একটা বাসস্থান দরকার। এরপর তারা গাছের উপরে ঘর বানালো। এরপর আস্তে আস্তে তারা দেখলো যে না, এইভাবে থাকা যায় না। এভাবে আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করলো, তাদের আস্তে আস্তে উন্নয়ন হতে শুরু করলো। হস্তশিল্পের পরে আসলো কি, উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব। উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব, একটা শ্রেণী তৈরি হলো। তারা নিজেরাই উৎপাদন করতো, নিজেরাই নিজেদের পণ্য ভোগ করতো, নিজেরা যা উৎপাদন করতো নিজেরাই ভোগ করতো। এভাবে করে আস্তে আস্তে তারা উৎপাদন করা শুরু করলো এবং সেখান থেকে তারা ভোগ করা শুরু করলো। এরপরে আসলো কি, প্রত্যক্ষ বিনিময় প্রথা। এই উৎপাদন এবং ভোগের থেকেও তারা কি করলো, এই জিনিসগুলো তারা বিনিময় করা শুরু করলো। কারণ নিজের পক্ষে সব কিছু উৎপাদন করা সম্ভব নয়। যত কিছু দরকার, যেমন মাছ, মাংস, তারপর তোমার ধান, চাউল, কেমন, তারপর ডাল, বিভিন্ন পণ্য উৎপাদন একজনের পক্ষে কিন্তু সব কিছু সম্ভব নয়। তখন তারা কী করলো, বিনিময় প্রথা আসলো। এরপরে তারা কেউ চাউল উৎপাদন করলো, কেউ হয়তো মাছ উৎপাদন করলো। তো যার মাছের অভাব সে কী করলো, চাউল দিয়ে তার থেকে মাছ আনলো। আবার যার চাউলের অভাব সে মাছ দিয়ে চাউল নিয়ে গেল। এভাবে করে একজনের সাথে একজন পণ্য বিনিময়ের মাধ্যমে তাদের অভাব মেটাতে লাগলো এবং এটার মাধ্যমে শুরু হলো বিনিময় প্রথা। কিন্তু বিনিময় প্রথাও
দেখা গেল যে এটা দিয়ে একটা যে মূল্য নির্ধারণ করা দরকার, কি কোনটার কী দাম, যেমন স্বর্ণের বিনিময়ে কী হবে, স্বর্ণের বিনিময়ে ক কেজি মাছ হবে, কতটুকু মাছ হবে, এটা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তখন বিনিময় প্রথাও তাদের কাছে দেখা যাচ্ছে যে না, এটা দিয়েও ঠিকভাবে তাদের বিনিময়টা হচ্ছে না, কেউ জিততেছে কেউ ঠকতেছে, এটার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি দরকার। এইসব চিন্তা থেকে আসলো কি বিনিময় মাধ্যমের প্রচলন। এরপরে বিনিময়ের বিভিন্ন মাধ্যম আসলো, বিনিময়ের মাধ্যমে তারা কি আনলো, প্রথম অবস্থা আমরা দেখলাম কড়ি এক সময় প্রচলন ছিল, কড়ি দিয়ে তারা বিনিময় করতো, কড়ির মাধ্যমে তারা এই আমরা যখন অর্থের মাধ্যমে ক্রয় বিক্রয় করি তখন কড়ির বিনিময়ে পণ্য আনতো, পাথরের বিনিময়ে পণ্য আনতো, শামুক ঝিনুক, এসব বিভিন্ন। তারপর আস্তে আস্তে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলো বের হওয়া শুরু করলো, এগুলোর মাধ্যমে তারা বিনিময় করতো। কিন্তু এই ছিল প্রাচীন যুগ। এরপরে আসলো কি মধ্যযুগ। এই প্রাচীন যুগ থেকে আরেকটু ডেভেলপ করে আসলো মধ্যযুগ। মধ্যযুগে আসে শুরু হলো কি বাজার ও শহরের উৎপত্তি। এরপর বাজার এবং শহরের উৎপত্তি হলো, মানুষজন আস্তে আস্তে বাড়তে লাগলো, একটা বাজার সৃষ্টি হলো, একটা গ্রাম সৃষ্টি হলো বা একটা শহর সৃষ্টি হলো, কিছু লোকজন সেখানে বাস করলো, সেখানে একটা বাজার সৃষ্টি হলো। সেখানে গিয়ে এবার মুদ্রা বা এই রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা বা কড়ি এগুলোর মাধ্যমে তারা বিনিময় করা শুরু করলো। এরপর আসলো কি, এরপর আসলো অর্থ বা মুদ্রার প্রচলন। এরপরে অর্থের উৎপত্তি হলো আস্তে আস্তে। এই যে এখন আমরা কাগজি মুদ্রা দেখি, তখন থেকে কিন্তু অর্থের উৎপত্তি। এই অর্থের উৎপত্তির থেকেই আস্তে আস্তে কিন্তু ব্যবসার উদ্ভব হচ্ছে। এবার ব্যবসাটা মানুষের যে মুনাফা অর্জনের চিন্তাভাবনা এবং ব্যবসার চিন্তাভাবনা, তখন থেকে মানুষের মধ্যে এটা গ্রো করতে শুরু করলো। এরপর আসলো অর্থের উৎপত্তি। এবার অর্থের বিনিময়ে তারা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় শুরু করলো। তখন থেকে কিন্তু ব্যবসার উৎপত্তিটা বা ব্যবসার ধারণাটা মানুষের মনে জন্মাতে শুরু করলো। এরপর আসলো কি উপনিবেশ সৃষ্টি। এরপরে আমরা দেখলাম যে একটা সময় কিন্তু আমরা একটা উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশের আন্ডারে আমরাও একটা সময় ছিলাম। এই উপনিবেশ সৃষ্টি হতো। উপনিবেশটা কি, বিভিন্ন যে শহর বা বিভিন্ন এলাকা বা কিছু জনবসতি, একটা নির্দিষ্ট ভূখণ্ড, সেটাকে কী হতো, অন্য একটা দেশ যারা যখন এটা পরিচালিত হতো, অন্য একটা দেশ যারা যখন এটা নিয়ন্ত্রিত হতো, তখন সেটাকে বলা হতো উপনিবেশ। তো অন্য দেশগুলো এসে যেমন ব্রিটিশতে আসতো কি জন্য, এসে এখানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য তারা করতো। এইসব লোকদের মাধ্যমে তারা তাদের বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতো এবং সেখান থেকে তারা কি মুনাফা অর্জন করতো। এইভাবে করে উপনিবেশের মাধ্যমে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের প্রচলন শুরু হলো, উপনিবেশ সৃষ্টি হলো। এরপর আসলো কি অংশীদারি ব্যবসায় উৎপত্তি। এরপর আস্তে আস্তে এবার অংশীদারি ব্যবসা, 2 জনে মিলে 4 জনে মিলে এই অংশীদারি ভিত্তিতে ব্যবসা শুরু হলো। তারপরে আসলো কি একচেটিয়া ও উৎপাদক নিয়ন্ত্রিত বাজার। একচেটিয়া উৎপাদক নিয়ন্ত্রিত বাজার। তখন উৎপাদক ছিল কম, একটা পণ্য উৎপাদন করতে হতো একটা কোম্পানি এবং সেটাই মাত্র বাজারে ছিল। এখন ভোক্তা সেই পণ্যটাই কিনতে হতো, এছাড়া বিকল্প কোনো পণ্য ছিল না। ভোক্তার ক্রেতা যে দাম নির্ধারণ করতো, ভোক্তাকে সেই দামে কিনতে হতো। এই জন্য সেটা ছিল উৎপাদন নিয়ন্ত্রিত বা উৎপাদক নিয়ন্ত্রিত বাজার। একচেটিয়া বা উৎপাদক নিয়ন্ত্রিত বাজার। একচেটিয়া কি জন্য, কারণ উৎপাদক যেটা দাম ঠিক করে দিত সে দামে ভোক্তাকে কিনতে হতো। ভোক্তার কোনো বিকল্প কোনো চাহিদা তখন ছিল না, যে ভোক্তা না আমার এটা দাম বেশি হচ্ছে আমি আরেকটা পণ্য কিনবো, না, পণ্য আসি একটা, সে একটাই তাকে কিনতে হবে এবং সেটা বিক্রেতা যে দাম ঠিক করে দিয়েছে সেটাই তাকে কিনতে হবে। এই জন্য তখনকার বাজারটা ছিল উৎপাদক নিয়ন্ত্রিত এবং এখানে ভোক্তার কোনো ইচ্ছা বা ভোক্তার কোনো চাহিদা ছিল না। ভোক্তা যেটাই পাইতো, একটাই পণ্য পাইতো, সেটাই তাকে কিনতে হতো। এইভাবে যাওয়ার পর মধ্যযুগটা শেষ হলো। এরপর আসলে আধুনিক যুগ। আধুনিক যুগটা শুরু হলো তখন শিল্প বিপ্লবের কাল থেকে। শিল্প বিপ্লব হওয়ার সময় থেকে শুরু হলো আধুনিক যুগ এবং তখন থেকে কিন্তু আস্তে আস্তে অনেক পণ্য উৎপাদন শুরু হলো। শিল্প বিপ্লবের পরে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের পণ্য চলে আসলো, বিভিন্ন কোম্পানি চলে আসলো। যেমন টুথপেস্ট, একটা সময় শুধু একটা কোম্পানি ছিল, কিন্তু এখন অনেকগুলো কোম্পানি। এখন আমরা বাজারে গেলে যেটা ভালো সেই জিনিসটা আমরা আগের দিন টেলিভিশনে যে বিজ্ঞাপন দেখতেছি যে এই পণ্যটা ভালো, আমরা পরের দিন গিয়ে সেটাই আমরা খুঁজতেছি, সেটাই আমরা নিয়ে আসতেছি। তখন কিন্তু একটা মাত্র পণ্য না, সেখানে অনেকগুলো থেকে আমি ভালোটা
যেটা যে পণ্যটা ব্যবহার করে ক্রেতা সন্তুষ্টি পাচ্ছে সেটাই ক্রেতা কিনতে পারতেছে, দামে এবং গুণে সন্তুষ্টি পাচ্ছে সেটাই কিনতে পারতেছে। এটা হলো কি শিল্প বিপ্লব থেকে শুরু হলো, আস্তে আস্তে অনেক পণ্য উৎপাদন এবং ক্রেতারাও সুবিধা পেতে শুরু করলো। এরপরে আসলো কি প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন। এরপরে প্রযুক্তির আরও উন্নয়ন হলো, আরও আধুনিকায়ন হলো, উৎপাদন আরও বাড়তে লাগলো। পণ্য বাজারে বিভিন্ন কোম্পানির পণ্য আস্তে আস্তে আসলো। যত প্রযুক্তির উন্নয়ন হচ্ছে ততই কিন্তু কি আধুনিকায়ন হচ্ছে এবং নতুন নতুন পণ্য বাজারে আসতেছে, নতুন নতুন মোড়কে বিভিন্ন রকম গুণ সমৃদ্ধ পণ্য চলে আসতেছে। এরপরে আসলো কি উৎপাদক থেকে ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর। একসময় বাজার নিয়ন্ত্রণ করতে কি উৎপাদক যে পণ্যটা বাজারে দিত সেটাই ভোক্তাকে কিনতে হতো, কিন্তু এখন কিন্তু ওইরকম না। এরপরে চলে আসলো কি ভোক্তা নিয়ন্ত্রিত বাজার। ভোক্তা যে পণ্যটা পছন্দ করত উৎপাদককে সেই পণ্যটাই তৈরি করার চেষ্টা করতে হতো। যদি উৎপাদক ভোক্তার চাহিদা মতন, ভোক্তার পছন্দ মতো যদি পণ্য বাজারে ছাড়তে না পারে তাহলে সেই উৎপাদক বাজারে টিকে থাকতে পারে না। ভোক্তা যে পণ্যটা বেশি গ্রহণ করবে বাজারে কি ওই পণ্যটাই বেশি ক্রেতাদের কাছে চাহিদা ওই পণ্যের বেশি থাকবে এবং সেই পণ্যটাই বেশি চলমান থাকবে। তাহলে এই জন্য বাজারটা চলে গেল কার আন্ডারে, এবার চলে গেল ভোক্তাদের নিয়ন্ত্রিত। ভোক্তা যে পণ্যটা ভালো মনে করতেছে, যেটা বেশি কিনতেছে সেই পণ্যটাই বাজারে টিকে থাকতেছে। এভাবে করে ভোক্তা নিয়ন্ত্রিত বাজার হয়ে গেল। এরপরে আসলো কি বীমা ব্যবস্থার প্রচলন। এরপরে দেখলো যে ব্যবসাটা নিরাপত্তার প্রয়োজন আছে। ব্যবসায় অনেক সময় দেখা যায় একটা ব্যবসা হয়তো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো বা মুনাফা হারিয়ে বসে গেলো, তখন কিন্তু বিমা করা থাকলে তাহলে সেখান থেকে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় এবং ব্যবসাটা তখন তার পক্ষে ব্যবসাটা বন্ধ না করে ব্যবসাটাকে আবার বিমার থেকে পাওয়া অর্থ দিয়ে তাকে ব্যবসাটা আবার কি ক্রমবর্ধমান রাখতে পারে বা ব্যবসাটা আবার চালিয়ে যেতে পারে। তাহলে এভাবে করে আসলো কি বিমা ব্যবস্থার প্রচলন। এরপরে আসলো কি কোম্পানি সংগঠনের উৎপত্তি। এরপরে আসলো বড় বড় প্রতিষ্ঠান শুরু হলো, কোম্পানি সংগঠন, যৌথ মূলধনী কোম্পানি শুরু হলো, পাবলিক লিমিটেড কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির মধ্যে দুই রকম আছে কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যখন যে ছোট পরিসরে যখন উৎপাদন করে আর বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা বাজারের চাহিদা মতো পণ্য উৎপাদন করে বাজারে সরবরাহ করা যাচ্ছে না, বাজারে সবসময় ঘাটতি থেকে যাচ্ছে, তখন বেশি পরিমাণে উৎপাদন করার জন্য তখন বড় বড় কোম্পানির সৃষ্টি হলো। আর এগুলো হলো কি কোম্পানি সংগঠন, যৌথ মূলধনী কোম্পানি, এর মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি সৃষ্টি হলো এবং এগুলো কী করলো বেশি পরিমাণে পণ্য বাজারে সরবরাহ করতে লাগলো এবং মানুষের অভাব মেটাতে সেটা সাহায্য করলো। এরপরে আসলো কি ব্যবসায় যৌথ উদ্যোগে ব্যবসা ও রাষ্ট্রীয় ব্যবসা। এরপরে ব্যবসায়িক জোট আমরা দেখি এখনও বিভিন্ন জোট, যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সারা বিশ্বে তারা ব্যবসা নিয়ন্ত্রণ করতেছে। এরকম বিভিন্ন জোটবদ্ধ হলো, বিভিন্ন দেশগুলো মিলে জোট করে তারা ব্যবসাটা নিয়ন্ত্রণ করতেছে এবং ব্যবসার উন্নয়নে সহায়তা করতেছে। এরপরে আসলে রাষ্ট্রীয় ব্যবসা, রাষ্ট্র কর্তৃক আরও বড় বড় প্রতিষ্ঠান সৃষ্টি হলো এবং রাষ্ট্র সেগুলো পরিচালনা করার মাধ্যমে রাষ্ট্র জনগণের কি কল্যাণ সাধন করতে সহায়তা করতেছে। এভাবে করে আস্তে আস্তে আজকের এই ব্যবসা এত বড় বা এত পরিসর আমরা ব্যবসা বাণিজ্য দেখতেছি। এই যুগগুলো পার করে প্রাচীন মধ্যযুগ এবং আজকের এই আধুনিক যুগ, আজকে এমন একটা যুগে আমরা এসে গেছি, এখন কিন্তু আমাদেরকে আর কি টাকা আর হাতে ধরতে হয় না, টাকা মানি ব্যাগে বহন করে আমাদেরকে চলতে হয় না। এখন টাকা ছাড়াই পণ্যদ্রব্য ক্রয় করা যায়। অনলাইনে অর্ডার করলে ঘরে এসে পণ্যদ্রব্য দিয়ে যাচ্ছে। আমরা এটিএম কার্ডের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারতেছি, যেখানে টাকা ধরার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই যে আজকের এই পরিস্থিতি আসছে বা এই পর্যায়ে ব্যবসা আসছে, এটা কিন্তু একদিনে আসেনি। এই ব্যবসার ক্রমবিকাশের মাধ্যমে, ব্যবসার বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে আজকের এই পর্যন্ত ব্যবসার অবস্থান বা ভবিষ্যতে কিন্তু ব্যবসা আরও অনেক উন্নত হয়ে যাবে, সেটার অপেক্ষা আমরা রইলাম। তাহলে দেখা যাচ্ছে যে ব্যবসায় এই ক্রমবিকাশটা তোমরা আশা করি বুঝে গেছো, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই যুগগুলো তোমরা ভালো করে দেখে নিবে এবং কীভাবে ক্রমবিকাশটা সৃষ্টি হয়েছে সেগুলো ভালোভাবে তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে এই প্রশ্ন সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো কিছু না বোঝার অসুবিধা থাকে, না বুঝে থাকো, তোমরা কমান্ডে সেটা লিখে জানাবে, আমি সেটা আলোচনা করব। আর তোমরা তোমাদের কমান্ডে তোমাদের নাম এবং রোল নাম্বার দিয়ে অবশ্যই হাজিরা নিশ্চিত করবে। তাহলে তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি আমার এই ক্লাস
ইতি টানছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।